হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3, দ্যাট ইজ টাইপ অফ মোটর ভেহিকেলস, ডকুমেন্টস অ্যান্ড পলিসিস। তো এই চ্যাপ্টার 3 এর পার্ট 3 আজকে আমরা পড়বো। এর আগের ভিডিওতে আমরা পার্ট 2 অবধি পড়েছি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো কি টাইপ অফ মোটর পলিসিস, কি কি ধরনের মোটর পলিসি হয়। The following two policy forms continue to be used. দু রকমের পলিসি এখন ইউজ হয়, একটা হচ্ছে লায়াবিলিটি অনলি পলিসি আর একটা হচ্ছে প্যাকেজ পলিসি। ওকে, এবার লায়াবিলিটি অনলি পলিসি মানে তোমরা বুঝতেই পারছো, দ্যাট ইজ থার্ড পার্টি ইন্স্যুরেন্স কভার। মানে যদি মোটর ভেহিকেলের জন্য কোনো থার্ড পার্টির কোনো লস হয় বা থার্ড পার্টি কোনো প্রপার্টি ড্যামেজ হয়, তাহলে সেই কারণের জন্য যে লায়াবিলিটিটা আসছে ওনারের ওপর, সেই লায়াবিলিটিটা এখানে কভার করা হচ্ছে এই লায়াবিলিটি অনলি পলিসিতে। ওকে, আর একটা পলিসি হচ্ছে প্যাকেজ পলিসি অর কম্প্রিহেন্সিভ পলিসিও একে বলা হচ্ছে। এখানে কি কি ইনক্লুড থাকছে, এখানে থাকছে ওন ড্যামেজ কভার, লায়াবিলিটি টু থার্ড পার্টি, সেই কভারটাও এখানে ইনক্লুড থাকছে, আর একটা হচ্ছে PA কভার, দ্যাট ইজ পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার। ওকে, তাহলে আমরা জানি যে অ্যাজ পার মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 শুধু ওন ড্যামেজ কভার কোনো ভেহিকেলের থাকতে পারে না, বা শুধু পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার টু দ্য অফ দ্য ড্রাইভার অর ওনার ড্রাইভার অফ দ্য ভেহিকেল, সেটাও কারুর থাকতে পারে না। তার সঙ্গে মানে ওন ড্যামেজ কভার কোনো ভেহিকেলের আছে যদি বলা হয়, তাহলে বুঝে নিতে হবে যে তার সঙ্গে তার লায়াবিলিটি পলিসিও অবশ্যই রয়েছে, কারণ লায়াবিলিটি পলিসি ছাড়া কোনো মোটর ভেহিকেল রাস্তায় চলবে না। ওকে, তাহলে এবার এই প্যাকেজ পলিসি বা কম্প্রিহেন্সিভ পলিসির মধ্যে যদি কেউ চায়, তাহলে সে লায়াবিলিটি অনলি পলিসি তো থাকছেই, তার সঙ্গে সে এক্সট্রা ওন ড্যামেজ কভার নিতে পারে এবং তার সঙ্গে সে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার অফ দ্য ওনার সেটাও নিতে পারে। ওকে, এবার আমরা একটু ডিটেলসে দেখে নিই। চলো কি বলছে দেখো। ওন ড্যামেজ কভারের মধ্যে দ্য রিস্ক কজড ডিউ টু দ্য ফলোয়িং রিজনস আর কভার্ড, মানে কি কি কারণে কি কি রিস্ক কভার রয়েছে ওন ড্যামেজ কভারে একটু দেখে নিই। অ্যাক্সিডেন্টাল ড্যামেজেস মানে যদি কোনো ভেহিকেলের অ্যাক্সিডেন্টের কারণে কোনো ক্ষতি হচ্ছে, যেটা রিপেয়ার করতে ইনশিওরডকে এক্সপেন্স হবে, সেই এক্সপেন্সটা, সেই ড্যামেজটা ইনক্লুড রয়েছে। থেফট, গাড়িটা যদি চুরি হয়ে যায়। ফায়ারের জন্য যে লস, সেটা ইনক্লুডেড রয়েছে। ন্যাচারাল ডিজাস্টার, যেরকম ধরো ফ্লাড হতে পারে, সাইক্লোন হতে পারে, এইসব কারণে যদি গাড়ির কোনো ক্ষতি হয়, সেটাও কভার রয়েছে ওন ড্যামেজের মধ্যে। ম্যান মেড ডিজাস্টার মানে ধরো কোনো রায়োট বা স্ট্রাইক, এইসব কারণে কোনো গাড়ির ড্যামেজ হয়ে গেল, তাহলে সেটাও ওন ড্যামেজ কভারের মধ্যে ইনক্লুডেড রয়েছে। বা টোটাল লস যদি হয়, বা গাড়িটা ধরো টোটালি লস হয়ে গেছে, মানে গাড়িটার আর কিছু মানে কোনোভাবেই সেটাকে আর রিপেয়ার করা যাচ্ছে না, তখন সেটা সেই লসটা ওন ড্যামেজ কভারে, ওন ড্যামেজ ইন্স্যুরেন্সে কভার থাকে। ওকে, নেক্সট আমরা দেখবো লায়াবিলিটি টু থার্ড পার্টিস। এখানে কি কি রিস্ক কভার থাকে দেখো। দ্য পলিসি কভার্স দ্য ইনসিওর্ডস লিগাল লায়াবিলিটি ফর অ্যাক্সিডেন্টস অকারিং আউট অফ দ্য ইউজ অফ দ্য ভেহিকেল ইন পাবলিক প্লেস এনিওয়ার ইন ইন্ডিয়া। ওকে, এটা আমরা জানি যে কোনো ইনসিওর্ডের লিগাল একটা লায়াবিলিটি থাকছে, যে যদি তার গাড়ির কারণে কোনো অন্য কোনো কারুর কোনো ফিজিক্যাল ড্যামেজ হয়, অথবা তার কোনো প্রপার্টি ড্যামেজ হয় কোনো থার্ড পার্সনের, তাহলে সেই লায়াবিলিটিটা এই ইন্স্যুরেন্স দ্বারা কভার করা হচ্ছে। This liability is subject to the limit of liability as laid down the policy and schedule are as follows. তাহলে এই লায়াবিলিটির কিছু লিমিট অফ লায়াবিলিটি রয়েছে, যেটা পলিসিতে বলা থাকে, সেটা কি কি আমরা দেখব। Death or bodily injury to any person as far as is necessary to meet the requirements of Motor Vehicle Act 1988. তাই মানে যদি কোনো থার্ড পার্টির ডেথ হয়, তাহলে সেক্ষেত্রে বলা আছে মোটর ভেহিকেল অ্যাক্টে যে লায়াবিলিটি ইজ আনলিমিটেড, এবং সেই লায়াবিলিটিটা কত সেটা ডিসাইড হবে কোর্টে। এবং যদি তার বডিলি ইনজুরি হয়, তাহলে সেক্ষেত্রেও সে কত পার্সেন্টেজ লায়াবিলিটি পেতে পারে, সেটাও মোটর ভেহিকেল অ্যাক্টে বলা আছে। ওকে, এবং সেটা ডিসাইড হবে তোমার কোর্টে, সেই লায়াবিলিটিটা দিতে হবে। নেক্সট হচ্ছে ড্যামেজ টু প্রপার্টি অফ এনি পার্সন আপ টু ₹6,000। কোনো যদি প্রপার্টি ড্যামেজের ক্ষেত্রে 6,000 টাকা পর্যন্ত লায়াবিলিটি থাকছে, কিন্তু এটাকে আমরা পরে দেখবো যে ওয়াইডার কভার দিয়ে এটাকে থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজটাকে এক্সটেন্ডও করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ইন কেস অফ গুডস ক্যারেজ
দ্য ওনার অফ দ্য গুডস অর হিজ রিপ্রেজেন্টেটিভ ট্রাভেলিং উইথ দ্য গুডস ইজ অলসো কভার্ড। মানে যখন কোনো গুডস ক্যারেজ ভেহিকেল, যেখানে কোনো গুডস ক্যারি করা হচ্ছে, সেখানে সেই গুডসের ওনার অথবা সেই ওনারের যদি কোনো রিপ্রেজেন্টেটিভ ওই জিনিসটার সাথে সেও ট্রাভেল করছে, তাহলে তার যদি কোনো লস হয়, তার যদি কোনো ড্যামেজ হয়, তাহলে সেটাও কভার থাকছে। নেক্সট হচ্ছে ইন কেস অফ প্যাসেঞ্জার সার্ভিস ভেহিকেলস, যেটা হায়ার অর রিওয়ার্ডের জন্য ব্যবহার করা হচ্ছে, দ্য প্যাসেঞ্জার্স আর অলসো কভার্ড। তাহলে প্যাসেঞ্জারদের যদি কোনো লস হয়, তাহলে সেটাও কভারের মধ্যে থাকছে। ইন কমার্শিয়াল ভেহিকেলস, এমপ্লয়িজ কানেক্টেড উইথ রানিং অফ দ্য ভেহিকেল, কি মানে যারা এমপ্লয়ি রয়েছে সেই ভেহিকেলটাকে চালানোর জন্য, যারা এমপ্লয়ি হিসেবে কাজ করছে, যেরকম ড্রাইভার, কন্ডাক্টর, লোডিং অর আনলোডিং অপারেটর্স আর এন্টাইটেলড অ্যাজ পার দ্য এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট 1923। তাহলে এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্টের মধ্যে ড্রাইভার, কন্ডাক্টর এবং লোডিং আর আনলোডিং অপারেটর্স, যারা ওই কমার্শিয়াল ভেহিকেলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এমপ্লয়েড, তারাও কিন্তু কভার্ড রয়েছে দ্য লায়াবিলিটি, থার্ড পার্টি লায়াবিলিটি পলিসির মধ্যে। ওকে, নেক্সট আমরা দেখব পার্সোনাল অ্যাক্সিডেন্ট টু ওনার ড্রাইভার। এটা কি একটু আমাদের বুঝতে হবে। মানে ধরো যখন যে ওনার, সে নিজেই হয়তো গাড়িটা চালাচ্ছে, তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু এই ওনার ড্রাইভারের ক্ষেত্রে, ওনারের ক্ষেত্রে দেখা যায় যে ওনার কিন্তু না তো গাড়ির ওন ড্যামেজের মধ্যে পড়ছে বা না থার্ড পার্টির মধ্যে পড়ছে। তখন সেই ওনারের যে ড্যামেজ হচ্ছে ফিজিক্যাল, সেটাকে কভার করার জন্য সে একটা পলিসি নিতে পারে, যেটাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি। ঠিক আছে, মানে ধরো গাড়িটা চালানোর সময় তাকে অন্য কোনো গাড়ি যদি ধাক্কা মারে, তাহলে সে হয়তো থার্ড পার্টি হিসাবে ক্লেমটা পাবে, যদিও সেক্ষেত্রে অনেক প্রবলেম অ্যারাইজ করবে। যে গাড়ি ধাক্কা মেরেছে সে বলবে যে না, ওনারও ওই গাড়িরও দোষ ছিল, এসব অনেক প্রবলেম হলেও সে পেতে পারে যদি সে কোর্টে প্রুফ করতে পারে। কিন্তু ধরো গাড়িটা কোনো গাছের সঙ্গে ধাক্কা লেগেছে এবং তাতে ওনার মারা গেছে বা ইনজিওর্ড হয়েছে, তখন সে কিন্তু কোনো ক্লেমই পাবে না তার ফিজিক্যাল ইনজুরির জন্য। তো সেই জন্যই এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিটা সে চাইলে করতে পারে। কি বলছে দেখো, দ্য ওনার অফ অ্যান ইনশিওর্ড ভেহিকেল ইজ টার্মড অ্যাজ ওনার ড্রাইভার। তাহলে যেটা আমি বললাম যে ইনশিওর্ড ভেহিকেলের যে ওনার, তাকেই বলা হচ্ছে ওনার ড্রাইভার। ওকে, নেক্সট হচ্ছে দ্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট টু ওনার অর ড্রাইভার কভার ইজ প্রোভাইডেড টু দ্য ওনার্স অফ অল ইন্ডিভিজুয়ালি ওন্ড ভেহিকেলস। তাহলে এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারটা শুধুমাত্র তাদেরকেই দেওয়া যাচ্ছে যারা হচ্ছে ওনার্স অফ ইন্ডিভিজুয়ালি ওন্ড ভেহিকেল। ঠিক আছে, মানে ভেহিকেলটা যার নামে রেজিস্ট্রেশন করা আছে সেই হচ্ছে ওনার অফ দ্যাট ভেহিকেল, এবং তাকেই এই পলিসিটা অ্যাসাইন করা যাবে, পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি। ওকে, নেক্সট হচ্ছে দ্য ইন্স্যুরার আন্ডারটেক্স টু পে কম্পেনসেশন to the owner driver for bodily injury or death in the event of an accident directly connected with the vehicle or whilst driving or mounting or dismounting or traveling as a co-driver caused by the accident external violent and visible means within 6 calendar months of such injury। তাহলে 6 মান্থসের মধ্যে তাকে ক্লেম করতে হবে এবং তবেই সে ওটা পাবে, ক্লেমটা পাবে। এবার এক্ষেত্রে দেখে নাও কি বলছে, যে যদি ডেথ হয় তাহলে সেক্ষেত্রে তার 100% ক্লেম সে পাবে। নেক্সট হচ্ছে লস অফ 2 limbs, সাইট অফ 2 eyes or 1 limb and sight of 1 eye। যদি এরকম কেস হয় যে তার দুটো লিম্বসই নষ্ট হয়ে গেছে, অথবা তার দুটো চোখই নষ্ট হয়ে গেছে, অথবা তার একটা লিম্ব এবং যে কোনো একটা চোখের দৃষ্টি নষ্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রেও সে 100% ক্লেম পাবে। এরপর বলছে লস অফ 1 limb or sight of 1 eye, যদি দেখা যাচ্ছে তার যে কোনো একটা লিম্ব নষ্ট হয়েছে অথবা তার যে কোনো একটা চোখ নষ্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে সে 50% তখন সে ক্লেম পাবে। আরেকটা বলছে যে পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্ট, যদি পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্ট হয়ে যায়, মানে তার যে ডিসেবিলিটিটা হয়েছে সেটা টেম্পোরারি নয়, সেটা পার্মানেন্ট ডিসেবিলিটি, তখন সেক্ষেত্রেও সে 100% কম্পেনসেশন পাচ্ছে। ঠিক আছে,
এবার দেখো এটাকে আর একটু ডিটেলসে বলছে যে প্রোভাইডেড দ্যাট দ্য টোটাল কম্পেনসেশন ডাজ নট এক্সিড ₹1 lakh in case of two-wheeler owners and ₹2 lakh in case of other vehicles owner। তাহলে যদি ওনার টু ভেহিকেল ওনার হয় তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কম্পেনসেশন হতে পারে 1 লাখ, এবং যদি তিনি আদার দেন টু হুইলারের ওনার হন তাহলে সেক্ষেত্রে তার কম্পেনসেশন ম্যাক্সিমাম হতে পারে 2 lakhs। The injury must not be intentional and or the person must not be under the influence of intoxicating liquor or drugs। তাহলে এই যে ইনজুরিটা তার হয়েছে সেটা ইন্টেনশনাল ইনজুরি হলে হবে না, সে নিজে ইচ্ছে করে সেই ইনজুরিটার জন্য দায়ী, তাহলে সেক্ষেত্রে ক্লেম ইজ নট পেয়েবল। বা হয়তো সে ইনটক্সিকেটেড অবস্থায় ড্রাইভ করছিল এবং সেই কারণে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রেও যদি তার কোনো ইনজুরি হয় তাহলে দ্যাট ইজ অলসো নট পেয়েবল। The owner driver must be the registered owner of the vehicle insured and holding a valid and effective driving license as per Rule 3 of the Central Motor Vehicle Rules 1989। তাহলে সেই ওনারকে মানে সেই গাড়ির যে ওনার তাকে রেজিস্টার্ড ওনার হতে হবে। সে মুখে এসে বলছে যে এই গাড়িটা আমি চালাচ্ছিলাম, এটার আমি ওনার, এবং আমার এই অ্যাক্সিডেন্টের জন্য আমার লস হয়েছে, আমি পিএ কভার নেবো, লস হতে বলে পিএ কভার পাবো, কিন্তু সে সেখানে ইন্স্যুরেন্স তাকে দেওয়াই হবে না, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভারেজ তাকে দেওয়াই হবে না। তার আগে চেক করা হবে যে সে আদতে ওই গাড়িটার রেজিস্টার্ড ওনার কি না। যদি সে রেজিস্টার্ড ওনার হয় তাহলে সেক্ষেত্রেই সে এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারটা পেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তার একটা ভ্যালিড অ্যান্ড এফেক্টিভ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য কোম্পানি উইল অলসো পে অল কস্ট অ্যান্ড এক্সপেন্সেস ইনকার্ড উইথ ইটস রিটেন কনসেন্ট। ঠিক আছে, any person driving the vehicle with insured's consent will also be covered as if the insured under the policy। মানে ইনসিওর্ডের কনসেন্টে যদি অন্য কেউ গাড়িটাকে ড্রাইভ করে থাকে তাহলে তাকেও অ্যাজ অ্যান ইনসিওর্ডই কনসিডার করা হবে, এবং সেক্ষেত্রে তাকে সমস্ত রকম তার ইনজুরি হলে তার সমস্ত কস্ট, তার সমস্ত এক্সপেন্সেস, বা তার ডেথ হলে সেই ডেথ ক্লেম বা ফিজিক্যাল ডিসেবিলিটি ক্লেম সবটাই তাকে পেমেন্ট করা হবে, যদি সে গাড়িটা ইনসিওর্ডের কনসেন্টে চালায়, কনসেন্ট যদি থাকে, এবং তার কাছে ভ্যালিড লাইসেন্সও থাকতে হবে অবশ্যই, তবেই সে এটা পেতে পারবে। তাহলে তাকে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাজ অ্যান ইনসিওর্ড ট্রিট করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ ইনসিওর্ড পারসন দ্য লিগাল হায়ার্স অর পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ উইল বি ট্রিটেড অ্যাজ ইফ ইনসিওর্ড and nominee is to be provided compensation as per personal accident owner driver liability policy। যদি অ্যাক্সিডেন্টের ফলে যে ইনসিওর্ড পারসন মানে যে গাড়ির ওনার তার ডেথ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কে পাবে? অবভিয়াসলি তার যারা লিগাল হায়ার্স রয়েছে সে পাবে, বা তার যে নমিনি রয়েছে সে তখন কম্পেনসেশন পাবে। ঠিক আছে, এবার আমরা দেখব কি জেনারেল এক্সক্লুশনস, কি কি এক্সক্লুশনস রয়েছে। The company is not liable for any claim when the vehicle is used। যদি ভেহিকেলটা এই ফলোইং পারপাসের জন্য ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু the insurance company is not liable। সেগুলো কি কি? In breach of limitations as to use, এটা আমরা আগে পড়েছি যে কি কি ক্ষেত্রে সে ইউজ করতে পারবে না। বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম লিমিটেশনস রয়েছে, প্রাইভেট ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল, গুডস ক্যারেজ ভেহিকেল, প্যাসেঞ্জার ক্যারিং ভেহিকেল, এইসবের ক্ষেত্রে যে লিমিটেশনসগুলো রয়েছে, যেরকম কমন সেটা স্পিড টেস্টিং এর জন্য যদি ব্যবহৃত হয়, বা গাড়িটা যদি হায়ার অ্যান্ড রিয়ার্ড পারপাস ব্যবহৃত হয়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো লস হয় তাহলে দ্যাট ইজ নট, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ইজ নট লায়াবল টু পে দ্য কম্পেনসেশন। তারপর বলছে ইন কন্ট্রাভেনশন অফ ড্রাইভার্স ক্লজ। অবশ্যই আমরা ড্রাইভার ক্লজ পড়েছি, সেখানে বলা আছে যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তার কিছু পার্টিকুলার ক্যাটাগরি রয়েছে সেগুলোকে স্যাটিসফাই করতে হবে, তাহলেই ড্রাইভার ক্লজটাকে সে স্যাটিসফাই করবে, এবং যদি সেটা স্যাটিসফাইড না থাকে তাহলে কিন্তু ক্লেম ইজ নট পেয়েবল। কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি ক্লেমস, যদি কোনো দেখা যায় যে গাড়িটা যখন কোনো কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি জন্য কন্ট্রাকচুয়াল পারপাস ইউজ হচ্ছিল এবং সেই সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে দ্যাট ক্লেম ইজ নট পেয়েবল।
তারপর বলছে লায়াবিলিটি টু এমপ্লয়িজ আদার দ্যান দোজ কানেক্টেড উইথ দ্য অপারেশন অফ দ্য ভেহিকেল। তাহলে কি বলছে যে এমন কোনো এমপ্লয়ি যে হয়তো গাড়িটাকে, যেরকম আমরা পড়লাম, যে সমস্ত এমপ্লয়ি গাড়িটাকে চালানোর জন্য ওখানে রয়েছে, তাদের যদি কোনো লস হয় তাহলে সেটা পেয়েবেল। বাট সেই এমপ্লয়ি ছাড়া যদি অন্য কারোর কোনো লস হয় তাহলে সেটা ইজ নট পেয়েবেল। এবার কারা গাড়িটা চালানোর জন্য থাকছে গাড়িতে, যেরকম প্রথমেই থাকছে ড্রাইভার, এরপর কন্ডাক্টর থাকতে পারে, এবার লোডিং আনলোডিং অপারেটর থাকতে পারে। ওকে, বাট আদারওয়াইজ যারা রয়েছে তারা কিন্তু এই এক্সক্লুশনস হয়ে যাচ্ছে, তাদেরটা নট পেয়েবেল। বলছে দেখো কি, ইট ইজ দ্য টার্মস অফ এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট 1923 for the employees connected with the operation of the vehicle provided the accident arises out of and in course of employment। মানে অ্যাক্সিডেন্টটা তখনই হয়েছে যখন তারা ফর দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট গাড়িটা চালাচ্ছিল। তারা এমপ্লয়মেন্টের, ধরো ওকে ওই সময় গাড়িটা হয়তো চালানোর জন্য অ্যাসাইন করা হয়নি, যে সময় ওরা গাড়িটা চালাচ্ছিল এমপ্লয়ার হয়তো ওকে ওই সময় গাড়িটা চালাতে বলেনি, হয়তো নিজের কোনো দরকারে চালাচ্ছিল এবং সেই সময় অ্যাক্সিডেন্ট হয়, তাহলে দ্যাট ইজ নট কভার্ড। যদি অ্যাক্সিডেন্টটা এমন সময় হবে যে সময় ও ইন কোর্স অফ এমপ্লয়মেন্ট গাড়িটা চালাচ্ছিল, সেই সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটা এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট 1923 আন্ডারে কভার রয়েছে, এবং যেটা বলা রয়েছে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988। ওকে, প্যাসেঞ্জার্স ক্যারিড বাই রিজনস অফ অর ইন পারসুয়েন্স অফ আ কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট আর কভার্ড। মানে কি বলছে যে ধরো কোনো একজন ড্রাইভারকে বা ধরো একজন এমপ্লয়িকে, তাকে ধরো তার ওয়ার্ক সাইটে নিয়ে যাওয়া হচ্ছে কোনো বাসে করে, তাহলে সেই সময় হয়তো দেখা গেল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তাহলে সেটা কিন্তু পেয়েবেল আছে। ঠিক আছে, নেক্সট, any liability to passengers traveling, entering, mounting or alighting from the vehicle other than under the Motor Vehicle Act 1988, employees traveling as passenger is not covered। তাহলে কি বলছে যে ধরো কোনো অন্য কোনো কাজের জন্য, ধরো একজন কোনো এমপ্লয়ি যাচ্ছে, সে হয়তো অন্য কোনো অফিসে এমপ্লয়েড, ঠিক আছে, কি সে একটা বাসে করে যাচ্ছে, তাহলে সেও একজন এমপ্লয়ি, কিন্তু সে ওই বাসের সঙ্গে রিলেটেড কোনো এমপ্লয়ি নয়। ঠিক আছে, সে অন্য কোনো একটা অফিসে এমপ্লয়েড রয়েছে, এবার তার বাসে করে অফিসে যাওয়ার সময় কোনো অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু তার জন্য কিন্তু ওই বাসটা লায়াবেল থাকছে না, ওই বাসের ইন্স্যুরেন্স কোম্পানি লায়াবেল থাকছে না। ঠিক আছে, বা ধরো কোনো প্রাইভেট কারে কোনো প্যাসেঞ্জার যাচ্ছে, কোনো প্রাইভেট কার কোনো প্যাসেঞ্জার হিসেবে কাউকে যদি নিয়ে যায়, তাহলে সেটাও কিন্তু কভার থাকছে না। যদি কোনো প্যাসেঞ্জার ভেহিকেলে যায় তাহলে সে প্যাসেঞ্জার হিসেবে কভার থাকছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লসেস অ্যারাইজিং ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিউ টু ওয়ার অ্যান্ড ওয়ার লাইক পেরিলস, however any claim for damage which the insured can prove is independent of such perils will be payable। মানে যদি ওয়ার বা ওয়ার লাইক পেরিলের জন্য কোনো লস হয় তাহলে দ্যাট ইজ নট পেয়েবল, কিন্তু ইনসিওর যদি প্রমাণ করতে পারে যে সেই লসটা ওয়ার না হলেও হতো, ওয়ারের জন্য লসটা হয়নি, তাহলে কিন্তু সেই লসটা পেয়েবল। নেক্সট বলছে এনি লায়াবিলিটি অ্যারাইজিং ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম নিউক্লিয়ার ওয়েপন মেটেরিয়াল। তাহলে নিউক্লিয়ার ওয়েপন মেটেরিয়ালের জন্য যদি কোনো লস হয় তাহলে সেই লসটা ইজ নট পেয়েবল। ওকে, নেক্সট কি বলছে দেখো, কন্ডিশনস বলছে দ্য পলিসি অ্যান্ড শিডিউল শ্যাল বি read together, all words defined under the policy shall carry the same meaning wherever they may appear in the policy or schedule। okay, নেক্সট বলছে দেখো নোটিফিকেশন অফ ক্লেম। কি বলছে দেখো, নোটিস ইন রাইটিং টু বি গিভেন টু দ্য কোম্পানি ইমিডিয়েটলি অন দ্য অকারেন্স অফ আ ক্লেম। মানে ক্লেম হওয়ার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানিকে নোটিশ দিতে হবে ইনসিওর্ডকে। অল summons, legal notices and similar documents must be submitted to the company। সমস্ত কিছু লিগাল নোটিশ যা রয়েছে, সামান্স যা যা রয়েছে বা রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো সব কিছু জমা করতে হবে। দ্য ইনসিওর্ড ইফ অ্যাওয়ার অফ এনি প্রসিকিউশন, ইনকোয়েস্ট অর ফ্যাটাল ইনকোয়ারি রিলেটিং টু অ্যান অ্যাক্সিডেন্ট which can result in future claim must inform company in writing of such matters। মানে ধরো কোনো একটা গাড়ির দ্বারা ধরো কোনো থার্ড পার্টি লস হলো, ঠিক আছে, এবার সে কিন্তু সঙ্গে সঙ্গে ওই তার ইন্স্যুরেন্স কোম্পানিকে সেই লসটার ব্যাপারে ইনফর্ম করবে। কারণ সে যদি ইনফর্ম না করে, হয়তো কিছুদিন পরে থার্ড পার্টির
থেকে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেমটা পাবে। কিন্তু যদি ইনশিওর জানে যে আমার জন্য থার্ড পার্টির এই লসটা হয়েছে এবং থার্ড পার্টি পরে এই লসটা ক্লেম করবে, ফিউচার ক্লেম হবে এটা, তো ইনশিওরের কিন্তু নিয়ম উচিত যে সে সঙ্গে সঙ্গেই ইন্স্যুরেন্স কোম্পানিকে সেই ফিউচার ক্লেমের ব্যাপারে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো ক্যান্সেলেশন কি বলছে। দ্য ইনশিওরার ক্যান ক্যান্সেল দ্য পলিসি বাই গিভিং 7 days নোটিস টু দ্য ইনশিওর্ড বাই রেকর্ডেড ডেলিভারি অ্যাট লাস্ট নোন অ্যাড্রেস। ওকে, তাহলে লাস্ট যে রেকর্ডেড অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে ইনশিওরার যদি কোনো কারণে সেই পলিসিটাকে ক্যান্সেল করে তাহলে 7 দিন আগে সেটা ইনশিওর্ডকে নোটিশ দেবে এবং দিয়ে পলিসিটাকে ক্যান্সেল করে দিতে পারে। The insurer is permitted to retain premium on pro rata basis for the period of policy was in force and refund the balance. Insured can cancel policy by 7 days notice by recorded delivery. The insured is entitled to return the premium after deduction of amount on short period rates provided no claim has occurred under the policy. তাহলে ইনসিওরার যদি পলিসিটাকে ক্যান্সেল করে তাহলে সেক্ষেত্রে যে কদিন সে কভারেজটা পেল সেই কদিনের যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটা ইনসিওরার কেটে নেবে অন বেসিস অফ অন প্রো রাটা বেসিস। মানে প্রিমিয়ামটা ক্যালকুলেট হয় দুটো বেসিস, একটা হচ্ছে প্রো রাটা বেসিস আর একটা হচ্ছে শর্ট পিরিয়ড রেটস। ওকে, তাহলে ইনসিওরার যদি প্রিমিয়ামটা কাটে, মানে যদি পলিসিটা ক্যান্সেল করে এবং যে কদিনের জন্য পলিসিটা অ্যাক্টিভেট ছিল সেই কদিনের প্রিমিয়াম মাইনাস করে নেয়, তাহলে সেটা সে করবে অন প্রো রাটা বেসিস এবং বাকি অ্যামাউন্টটা সে রিফান্ড করে দেবে। আর ইনসিওর্ডও পলিসি ক্যান্সেল করতে পারে বাই গিভিং 7 days নোটিস টু দ্য ইনসিওরার, এবং সেক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, তার প্রিমিয়ামটা কাটবে যে কদিন পলিসিটা কভার ছিল অন শর্ট পিরিয়ড রেটস। ওকে, এবং বাকিটা সে ফেরত দেবে। কিন্তু যদি অলরেডি ধরো সেই বছরের জন্য ক্লেম করে নিয়েছে ইনসিওর তারপরে ক্যান্সেল করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আর কোনো প্রিমিয়াম সে রিফান্ড হবে না। ওকে, next, the return of premium is subject to the minimum premium retention by the insurers. Cancellation on transfer of ownership cannot be done unless proof of insurance being done elsewhere is provided. তাহলে প্রিমিয়াম একটা মিনিমাম রিটেনশন ইন্স্যুরেন্স কোম্পানি করবেই। ধরো কেউ একদিন পরেই ক্যান্সেল করে দিচ্ছে, হয়তো একদিন ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভেট ছিল কিন্তু তা সত্ত্বেও একটা মিনিমাম রিটেনশন মানে একটা মিনিমাম প্রিমিয়াম ইন্স্যুরার কেটে নেবে। আর কি বলছে, ক্যান্সেলেশন অন ট্রান্সফার অফ ওনারশিপ ক্যানট বি ডান আনলেস প্রুফ অফ ইন্স্যুরেন্স বিইং ডান এলসওয়্যার ইজ প্রোভাইডেড। মানে এখানে কি বলা হচ্ছে যে ধরো কোনো এক্সিস্টিং মোটর ইন্স্যুরেন্স, একটা গাড়ি, মোটর কার, কোনো একজন ওনারশিপটা তার চেঞ্জ হয়ে গেল, মানে সেটা হয়তো পার্সন এর কাছে ইনশিওর ছিল, এরপরে হয়তো পার্সন এ সেটা পার্সন বি কে বিক্রি করে দিল, তাহলে তার তোমার ইনশিওর্ড পার্সনটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু সেই সময় মানে তোমার ওনারশিপটা চেঞ্জ হয়ে গেল এবং এই ওনারশিপ চেঞ্জ করার সময় হয়তো দেখা যাচ্ছে যে পার্সন এ যে ছিল সে সিম্পলি পলিসিটাকে ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু দ্যাট ইজ নট পসিবল, সেটা করা যাবে না যতক্ষণ না নতুন যাকে বিক্রি করছে, মানে বিয়ের যতক্ষণ না ইন্স্যুরেন্স করা হচ্ছে, বিয়ের যতক্ষণ না ইন্স্যুরেন্স থাকছে তাহলে কিন্তু সে ততক্ষণ অবধি তার ইন্স্যুরেন্সটাকে এমনি ক্যান্সেল করে দিতে পারে না। শুধু এটা বলে যে আমি ট্রান্সফার অফ ওনারশিপ করছি ওই জন্য আমার এক্সিস্টিং মোটর ইন্স্যুরেন্স পলিসিটা ক্যান্সেল করে দাও, এটা হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে যাতে কন্টিনিউয়াস ইন্স্যুরেন্স গাড়িটা থাকে, স্পেশালি ফর থার্ড পার্টি লায়াবিলিটিস। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো ট্রান্সফার অফ দ্য পলিসি ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ দ্য ইনশিওর্ড। মানে ইনশিওর্ডের যদি ডেথ হয় তাহলে পলিসিটা কি হবে। দেখো, in the event of the death of insured, the policy will remain valid for 3 months from the death or until expiry of the policy, whichever happens earlier. মানে ধরো কোনো পলিসির এক্সপায়ারি ডেট রয়েছে মার্চের 31 তারিখ অবধি। ওকে, এবারে ইনশিওর্ড মারা গেলেন মার্চের 1 তারিখে, তাহলে সেক্ষেত্রে সেই পলিসিটা কিন্তু এক্সপায়ার করে যাচ্ছে মার্চের 31 তারিখেই, যেটা তার এক্সপায়ারি ছিল সেই তারিখেই। আর দেখা যাচ্ছে যে পলিসির এক্সপায়ারি রয়েছে মার্চের 31 তারিখ অবধি, কিন্তু ইনশিওর্ড মারা যাচ্ছে হয়তো আগস্টের 1 তারিখে, তাহলে সেক্ষেত্রে সেই পলিসিটা ভ্যালিড থাকছে ফর 3 months
আগস্ট থেকে 3 মাস অবধি, আগস্টের 1 তারিখ থেকে 3 মাস অবধি সেই পলিসিটা ভ্যালিড থাকছে। তার এক্সপায়ারি ডেট অবধি কিন্তু সেটা তখন আর ভ্যালিড থাকছে না। এই টাইমের মধ্যেই লিগাল হায়ার যে রয়েছে তাকে নিজের নামে পলিসিটা ট্রান্সফার করতে হবে। The legal heirs are required to have the policy transferred in their name or take a fresh policy within this period. To obtain the transfer or new policy, the legal heir is required to make an application to the insurers within the time allowed and submit along the application following documents. তাহলে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য তাকে কি কি ডকুমেন্টস লাগবে, তার ডেথ সার্টিফিকেট, তাহলে ডেথ সার্টিফিকেট অফ দ্য ইনশিওর্ড ইজ রিকোয়ার্ড, প্রুফ অফ টাইটেল অফ দ্য ভেহিকেল, তার মানে ভেহিকেলের যে রেজিস্ট্রেশন সেটা যে তার নামে ট্রান্সফার হয়েছে সেই প্রুফটাও তাকে দিতে হবে। এর জন্য তাকে তাহলে প্রথমে আরটিওর কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, তবেই ভেহিকেলটা তার নামে ট্রান্সফার হবে। নেক্সট হচ্ছে অরিজিনাল পলিসি, এগুলো দিয়ে তাকে ইনসিওরারের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে যাতে পলিসিটা তার নামে অ্যাসাইন হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 3 এরই নেক্সট পার্ট পড়বো। তাহলে আজকে মতন এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।